যে সুদেবের পায়ে পড়া দেখে লাজুর মন গলে গেল, সেই সুদেবই মাঝরাতে লাজুকে শেষ করার ভয়ঙ্কর ছক কষল। কিন্তু সুদেব কি জানত লাজু তার সব চালাকি ধরে ফেলেছে? আর ঠিক শেষ মুহূর্তে অনুভবের এন্ট্রি সুদেবের ভাগ্য কিভাবে বদলে দিল, জানতে ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন। সুদেবের অভিনয় যে এত নিখুঁত হতে পারে সেটা লাজু আগে কখনো টের পায়নি। কলেজের ক্যান্টিনে যখন সুদেব এসে কান্নায় ভেঙে পড়েছিল, তখন লাজুর মনে হয়েছিল একটা মানুষ হয়তো সত্যিই নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছে। কিন্তু নিজের ঘরে একা বসে যখন সে ফেলে আসা মুহূর্তগুলো একটার পর একটা মেলাতে শুরু করল, তখন তার চোখের সামনে কুয়াশা কাটতে থাকল। বনলতা আর সুদেবের যোগসূত্রটা লাজু এখনও পুরোপুরি না জানলেও এটা স্পষ্ট বুঝতে পারছে যে সুদেব একা এত বড় চালচালার মতো বুদ্ধিমান নয়। এর পেছনে নিশ্চিত অন্য কারো মাথা রয়েছে। আর সেই মাথা যে তাদের পরিচিত কেউ, সেটা নিয়ে লাজুর মনে কোনো সন্দেহ নেই। এদিকে ফোন কেটে যাওয়ার পর অনুভবের বুকের ভেতরটা এক অদ্ভুত যন্ত্রণায় তোলপাড় হচ্ছিল। সে লাজুর ওপর প্রচণ্ড রেগে আছে ঠিকই, কিন্তু সেই রাগের পেছনে রয়েছে লাজুকে হারিয়ে ফেলার এক চরম ভয়। অনুভব নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে রাতের অন্ধকারের দিকে তাকিয়ে ভাবছিল, যে মেয়েটা নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে বারবার একটা প্রতারকের ফাঁদে পা দেয়, তাকে সাহায্য করার কোনো মানে হয় না। অনুভবের বোন অনু এসে যখন তার পিঠে হাত রাখল, তখন অনুভবের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। অনু বলল, দাদা ভাই, তুই নিজেকে শান্ত কর। লাজু পরিস্থিতির শিকার, ও সরল মনের মানুষ, তাই সুদেবের অভিনয়টা ধরতে পারিনি। কিন্তু তুই যদি এখন ওর ওপর অভিমান করে দূরে সরে যাস, তাহলে সুদেব আর বনলতা মিলে লাজুকে জ্যান্ত কবর দিয়ে দেবে। অনুর এই কথাটা অনুভবের মনের ভেতর একটা নতুন চিন্তার জন্ম দিল। সে বুঝতে পারল, রাগ করে বসে থাকলে আসলে সুদেবেরই লাভ হবে। অন্যদিকে সুদেব তখন বাসের টিকিট কাটতে গিয়ে মনে মনে হাসছিল আর ভাবছিল, টিচার দিদি যা বুদ্ধি দিয়েছে তাতে লাজু তো বটেই, ওই বাবু সাহেব অনুভবও এবার রাস্তা থেকে সরে যাবে। বনলতার দেওয়া টাকা দিয়ে সুদেব সত্যি সত্যি লাজুর জন্য বিলাসবহুল বাসের টিকিট কেটে ফেলে এবং পরের দিন সকালে লাজুর হোস্টেলের সামনে গিয়ে হাজির হয়। সুদেবের মুখে তখন ভদ্রতার মুখোশ, চোখে এক কৃত্রিম ভালোবাসা। সে লাজুকে বলল, চল লাজু, আজকে আমরা খুব আরাম করে বাড়ি যাব। তোর যাতে কোনো কষ্ট না হয় আমি সব ব্যবস্থা করেছি। লাজু মুখে কিছু বলল না। সে চুপচাপ বাসে উঠে জানলার ধারে বসল। বাসের ঠান্ডা পরিবেশেও লাজুর বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় কাঁপছিল। সে সুদেবের দিকে আর চোখে তাকিয়ে দেখল, সুদেব তখন মোবাইলে মগ্ন, আর তার ঠোঁটের কোণে এক চিলকে কুটিল হাসি। লাজু বুঝতে পারল, এই হাসির আড়ালে বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। বাসের জার্নিটা যত এগোচ্ছিল, লাজুর মনের ভেতরের চশমা পরা সেই চিরপরিচিত মুখটা অর্থাৎ অনুভবের ছবিটা তত স্পষ্ট হচ্ছিল। লাজু নিজের মনেই বলল, খিটখিট, তুমি আমার উপর যতই রেগে থাকো না কেন, আমি জানি তুমি আমাকে একা ছেড়ে দেবে না। আমি যে ভুল করেছি সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এই ভুলটাকেই অস্ত্র বানিয়ে আমি এবার সুদেবের আসল রূপ সবার সামনে আনব। বাস যখন তাদের গন্তব্যে পৌঁছালো, তখন দুপুর গড়িয়ে বিকেল। সুদেব খুব যত্ন করে লাজুর ব্যাগটা নিজের কাঁধে তুলে নিল আর বলল, বাড়ি চল মা, তোর জন্য অপেক্ষা করে আছে। লাজু যখন সুদেবের বাড়িতে পা রাখল, তখন সুদেবের মা তাকে দেখে খুব খুশি হলেন। কিন্তু লাজুর চোখ খুঁজছিল অন্য কিছু। সে দেখল, সুদেব বাড়ি ফিরেই কেমন যেন অস্থির হয়ে উঠেছে, আর বারবার ছাদের দিকে বা ঘরের কোণে গিয়ে ফিসফিস করে কারোর সাথে ফোনে কথা বলছে। লাজু পা টিপে টিপে সুদেবের ঘরের জানলার পাশে গিয়ে দাঁড়াল। সুদেব তখন ওপাশে থাকা বনলতাকে বলছিল, টিচার দিদি, পাখি তো খাঁচায় ঢুকে গেছে, এবার পরের চালটা কি হবে বলো? বনলতা ওপাশ থেকে কুৎসিত হেসে বলল, এবার লাজুর খাবারে এমন কিছু মেশাতে হবে যাতে ও অসুস্থ হয়ে পড়ে, আর ও অসুস্থ হলে অনুভবকে খবর দিতে হবে। অনুভব যখন লাজুকে দেখতে এই বাড়িতে আসবে, তখন পাড়ার লোক ডেকে দুজনকে এক ঘরে আটকে বদনাম করতে হবে। তাহলেই অনুভবের পরিবার লাজুকে কোনোদিন মেনে নেবে না, আর লাজু চিরকালের মতো তোমার কাছেই আটকে থাকবে। সুদেবের এই কথাবার্তা শুনে জানলার ওপাশে লাজুর পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে ভাবতেও পারেনি একটা মানুষ এতটা নিচে নামতে পারে। নিজের স্ত্রীকে এভাবে ফাঁদে ফেলার চক্রান্ত কোনো সুস্থ মানুষ করতে পারে না। লাজু রাগে ক্ষোভে কাঁপতে কাঁপতে নিজের ঘরে চলে আসলো, এবং তার চোখের জল তখন শুকিয়ে পাথরের মতো শক্ত হয়ে গেছে। সে বুঝতে পারল, এবার আর কান্নাকাটি করার সময় নয়, এবার পাল্টা আঘাত করার সময়। লাজু আর এক মুহূর্ত দেরি না করে নিজের ফোনটা বার করল এবং অনুভবকে মেসেজ করল, খিটখিট, আমি খুব বড় বিপদে পড়েছি। সুদেব আর বনলতা মিলে আমাকে আর তোমাকে শেষ করার ছক কষেছে। ওরা আমাকে বিষ খাইয়ে বা অসুস্থ করে তোমার সাথে আমার নাম জড়িয়ে বদনাম করবে।
প্লিজ আমাকে বাঁচাও, তুমি না আসলে আমি মরে যাব। মেসেজটা পাঠানোর পর লাজু সুদেবের দেওয়া জলের গ্লাসটার দিকে তাকালো। সুদেব তখন ঘরে ঢুকে বলল, লাজু, এই নাও, জলটা খেয়ে নাও, বড্ড ক্লান্ত লাগছে তো তোমার। লাজু সুদেবের চোখের দিকে তাকিয়ে হেসে বলল, তুমি একটু বাইরে যাও সুদেব, আমি কাপড়টা ছেড়ে ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপর জলটা খাচ্ছি। সুদেব ঘর থেকে বেরোতেই লাজু জলটা জানলা দিয়ে বাইরে ফেলে দিল আর খালি গ্লাসটা টেবিলের ওপর রেখে দিল। এদিকে মেসেজটা দেখা মাত্রই অনুভবের ভেতরের সমস্ত রাগ এক নিমেষে কর্পূরের মতো উবে গেল। তার চোখের সামনে ভেসে উঠল লাজুর অসহায় মুখটা। অনুভব আর একটা মুহূর্ত নষ্ট না করে নিজের গাড়ির চাবিটা তুলে নিল। অনু তাকে বাধা দিতে গেলে অনুভব বলল, অনু, লাজু বিপদে পড়েছে, ওই সুদেব আর বনলতা ওকে শেষ করে দিতে চাইছে, আমি বেঁচে থাকতে সেটা হতে দেব না। অনুভব তীব্র গতিতে গাড়ি ছুটিয়ে সুদেবের গ্রামের দিকে রওনা দিল। তার মনের ভেতর তখন শুধু একটাই প্রার্থনা ছিল, যেন লাজুর কোনো ক্ষতি না হয়। রাতের অন্ধকার যত ঘন হচ্ছিল, সুদেবের বাড়িতে উত্তেজনা তত বাড়ছিল। সুদেব আর তার মা ভাবছিল, লাজু হয়তো জলের চোটে এতক্ষণে অচেতন। শোকে ভেঙে পড়েছে সুদেব। পাড়ার কিছু মাতব্বর আর কুটিল স্বভাবের লোককে আগে থেকেই খবর দিয়ে রেখেছিল যে তার স্ত্রী নাকি শহরের এক বড় লোকের সাথে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর কিছুক্ষণের মধ্যেই সেই লোক এখানে আসতে পারে। সুদেব যখন লাজুর ঘরের দরজা ধাক্কা দিল, তখন লাজু খাটের উপর শুয়ে থাকার ভান করল। সুদেব ভেতরে ঢুকে লাজুকে ডাকল, লাজু, ও লাজু। কোনো সাড়া শব্দ না পেয়ে সুদেব মনে মনে উল্লাস করে উঠল। আর তখনই বাইরে একটা গাড়ির হর্ন শোনা গেল। সুদেব ভাবল বনলতার পরিকল্পনা মতো অনুভব হয়তো এসে গেছে। সুদেব দৌড়ে বাইরে গেল এবং দরজা খুলতেই দেখল অনুভব দাঁড়িয়ে আছে। অনুভবের চোখে তখন আগুন জ্বলছে। সুদেব একগাল হেসে বলল, কি ব্যাপার অনুভব বাবু, এত রাতে আমার স্ত্রীর খোঁজে আমাদের বাড়িতে কি মনে করে? অনুভব কোনো কথা না বলে সুদেবকে ধাক্কা দিয়ে সরিয়ে সোজা লাজুর ঘরের দিকে এগিয়ে গেল। সুদেব তখন চিৎকার করে পাড়ার লোক ডাকতে শুরু করল। দেখতে দেখতে সুদেবের উঠোনে 10-12 জন লোক জড়ো হয়ে গেল। সুদেব বলতে লাগল, দেখুন আপনারা, এই শহরের বাবু আমাদের ঘরের বউকে ফুসলিয়ে নিয়ে যেতে এসেছে। মাঝরাতে আমার বউ ঘরে অচেতন, আর এই লোকটা তার ঘরে ঢুকেছে। পাড়ার মাতব্বরেরা অনুভবকে ঘিরে ধরল আর বলতে লাগল, শহরের বাবু বলে কি আইনের কোনো তোয়াক্কা করো না? একটা পরস্ত্রীর ঘরে এভাবে ঢুকে পড়লে কেন? অনুভব শান্ত গলায় বলল, আমি কোনো অন্যায় করতে আসিনি, আমি এখানে একটা অপরাধীকে ধরতে এসেছি। সুদেব তখন বলল, কিসের অপরাধী? তুমি আমার ঘর ভাঙতে এসেছ। এই বলে সুদেব যখন অনুভবকে মারতে উদ্যত হল, তখনই ঘরের ভেতর থেকে লাজু হেঁটে বাইরে বেরিয়ে আসল। লাজুকে একদম সুস্থ এবং সজ্ঞানে দেখে সুদেব আর তার মায়ের মুখ শুকিয়ে চুন হয়ে গেল। লাজু সোজা এসে সুদেবের সামনে দাঁড়াল আর তার হাতের মুঠোয় থাকা একটা ছোট ভয়েস রেকর্ডার দেখাল। লাজু বলল, কি সুদেববাবু, ভেবেছিলে টিচার দিদির বুদ্ধিতে আমাকে অজ্ঞান করে অনুভবের সাথে আমার বদনাম করবে? তোমরা যে ফোনে কথা বলছিলে তার সবটা আমি রেকর্ড করে রেখেছি, এই নাও শোনো। পাড়ার লোক লাজু রেকর্ডারটা অন করতেই সুদেব আর বনলতার পুরো চক্রান্তের কথা গমগম করে বেজে উঠল। উঠোনে উপস্থিত সমস্ত লোক সুদেবের দিকে ঘৃণায় তাকাল। সুদেব তখন আমতা আমতা করে বলল, লাজু, এটা ভুল বুঝছিস তুই। লাজু সুদেবের গালে একটা সজোরে চড় কষালো আর বলল, সুদেব, তোর এই চালাকি আমি ধরে ফেলেছি, আর কোনোদিন তোর এই নোংরা মুখ আমি দেখতে চাই না। অনুভব লাজুর হাত ধরে বলল, চল লাজু, আমাদের আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই। পুলিশকে আমি ইতিমধ্যেই খবর দিয়েছি, ওরা বনলতাকে আর সুদেবকে গ্রেফতার করতে আসছে। লাজু অনুভবের দিকে তাকাল। তার চোখে তখন কৃতজ্ঞতা, আর অনুভবের চোখে ছিল লাজুকে ফিরে পাওয়ার এক পরম তৃপ্তি। দুজনে সুদেবের বাড়ি থেকে বেরিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল, আর সুদেব তখন নিজের পাতা ভাদে নিজেই বন্দী হয়ে পুলিশের গাড়ির সাইরেনের আওয়াজ শোনার জন্য অপেক্ষা করতে লাগল।